আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায়ের বেতন ও মজুরি খাত থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের প্রশ্নটিতে দেওয়া ছিল অফিস কর্মচারী এ ও বি এর 2023 সালের জুন মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী। আমাদের এখানে এর যাবতীয় তথ্য দেওয়া, এখানে বি এর যাবতীয় তথ্য দেওয়া। আমাদের বলা হয়েছিল মূল বেতন এ এর মূল বেতন ছিল 12,000 টাকা এবং বি এর মূল বেতন ছিল কত? 14,000 টাকা। তারপরে বলেছিল বাড়ি ভাড়া মূল বেতনের 30% পাবে এ এবং 30% পাবে বি। মহার্ঘ ভাতা মূল বেতনের 15% পাবে এ এবং 15% পাবে বি। ওভারটাইম ঘন্টা এ ওভারটাইম করেছিল হচ্ছে 20 ঘন্টা, বি ওভারটাইম ঘন্টা করেছিল 15 ঘন্টা। তারপরে আমাদের প্রভিডেন্ট ফান্ডের চাঁদা মূল বেতনের 10% দিবে এ এবং বি দিবে হচ্ছে 10%। তারপরে কল্যাণ তহবিলের চাঁদা মূল বেতনের 5% এবং 5%। তারপরে অন্যান্য তথ্যের মধ্যে ছিল উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা, অর্থাৎ 200 ঘন্টা কাজ করে এ বেতন পেয়েছিল কত? 12,000 টাকা। এই 200 ঘন্টা অর্থাৎ এই মাসের মধ্যে টোটাল কর্মঘণ্টা ছিল আমাদের 200 ঘন্টা। এই 200 ঘন্টা কাজ করে এ বেতন পেয়েছিল কত? এক মাসে 12,000 টাকা। আর 200 ঘন্টা কাজ করে বি বেতন পেয়েছিল 14,000 টাকা। ঠিক আছে। তারপরে বলেছে ওভার টাইম বেতন। এই যে ওভার টাইমের যে বেতনটা, এটা হবে স্বাভাবিক বেতনের দ্বিগুণ। অর্থাৎ যখন স্বাভাবিক কাজ করবে তখন আমাদের ঘন্টা প্রতি যত টাকা হবে তার থেকে ওভার টাইম ঘন্টাটা দ্বিগুণ হবে। ঠিক আছে। ওভার টাইম ঘন্টার রেটটা কি হবে? ঘন্টা প্রতি স্বাভাবিক ঘন্টার যে রেট তার থেকে দ্বিগুণ। এটাই বলেছে ওভার টাইম বেতন স্বাভাবিক বেতনের দ্বিগুণ হবে। ঠিক আছে। অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে যে বেতন পাওয়া যায়, ওভার টাইমের ক্ষেত্রে 1 ঘন্টা কাজ করলে তার চেয়ে দ্বিগুণ বেতন পাওয়া যাবে। রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক ওভার টাইম বেতনের পরিমাণ নির্ণয় করো, খ কর্মচারীদের মোট বেতনের পরিমাণ নির্ণয় করো, ঘ কর্মচারীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মাথায় রাখবা, মোট বেতন বলতে কি বোঝায়? ধরো এক মাসে তুমি বেতন পাও ধরো 10,000 টাকা। ঠিক আছে। এক মাসে ধরো তুমি একটা কোনো কোম্পানিতে বা প্রতিষ্ঠানে চাকরি করো, তোমার এক মাসের মূল বেতন হচ্ছে তোমার 10,000 টাকা। এখন কোম্পানি থেকে আরো অন্যান্য তোমাকে সুবিধা দেওয়া হয়, যেমন বাড়ি ভাড়া ভাতা, অর্থাৎ তুমি একটা বাড়িতে বাস করো, এর জন্য তোমাকে মাসে মাসে একটা ভাতা দেওয়া হয়। ঠিক আছে। তারপরে তোমার চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ঠিক আছে, এগুলো তোমার জন্য হচ্ছে মোট বেতনকে বৃদ্ধি করে। ধরো তুমি বেতন পাও 10,000 টাকা, এখন তোমাকে যদি মাসে মাসে মূল বেতনের 10% বা 5% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, হ্যাঁ, বা ওভারটাইম, এই যে জুরিগুলো, এইগুলোর ধারা তুমি কি হচ্ছে তোমার বেতনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে দেখো বাড়ি ভাড়া ভাতা, অর্থাৎ প্রত্যেক মাসে তোমাকে বাড়ি ভাড়ার জন্য মূল বেতনের যত পার্সেন্ট দেওয়া হয় এটাকে বলা হয় বাড়ি ভাড়া ভাতা। এই যে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা মানে কি? যখন কোনো একটি দ্রব্য বা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় বা বৃদ্ধি পায়, তখন কি হয়? একটা দ্রব্য বৃদ্ধি বা জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে যদি কোম্পানি তাকে ভাতা প্রদান করে তখন তাকে কি বলে? মহার্ঘ ভাতা। তারপরে হচ্ছে ওভার টাইম। এই যে তুমি যদি ওভার টাইম করো, ধরো তুমি বেতন হচ্ছে 10,000 টাকা, এখন ওভার টাইম করো আরো 6,000 টাকা, তাহলে অবশ্যই তোমার মূল বেতন বৃদ্ধি পাবে। ঠিক আছে। তারপরে বলেছে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। এই যে প্রভিডেন্ট ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিছু কিছু সময় দেখা যায় এটা মোট উপার্জন অর্থাৎ মোট বেতনের সাথে যোগ হয়, আবার কিছু কিছু সময় দেখা যায় মোট উপার্জন বা মোট বেতনের সাথে যোগ না হয়ে তা শুধু মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটা কেন? প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে ভবিষ্যৎ হবে। ঠিক আছে। এই যে ভবিষ্যৎ হবে এটা দুই ভাবে গঠন হতে পারে। একটা হচ্ছে কোম্পানির নিয়োগকর্তা এবং কর্মচারীদের তহবিলের ধারা, আবার হতে পারে শুধুমাত্র কর্মচারীদের তহবিলের দ্বারা। ঠিক আছে। যখন কর্মচারী, এখানে যদি উল্লেখ থাকে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, তাহলে তোমার এটা মোট বেতনের মধ্যে, মোট বেতন অথবা মোট উপার্জনের মধ্যে আসবে। যদি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তা কথাটা উল্লেখ থাকলে এটা মোট উপার্জন অথবা মোট বেতনের মধ্যে যোগ হবে এবং মোট কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি
নিয়োগকর্তা কথাটা উল্লেখ না থাকে, এই যে প্রভিডেন্ট ফান্ডে শুধু চাঁদা, ঠিক আছে, অথবা প্রভিডেন্ট ফান্ডে দান, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, তাহলে এটা শুধু কর্তনের মধ্যে আসবে। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে আসো এই যে কল্যাণ তহবিলে চাঁদা, সর্বদা মনে রাখবা যত প্রকার তহবিল আছে সব কর্তনের মধ্যে যাবে, কারণ তহবিলের মধ্যে তুমি যদি শ্রমিক হয়ে কোনো টাকা দান করো তাহলে তোমার তো মূল বেতনের যে এন্ট্রি গুলো এটা হ্রাস পাবে, ঠিক আছে। কর্তন মানে কি, যখন মানে মোট বেতনের মধ্যে কে কে অন্তর্ভুক্ত হবে এটা আগে মাথায় রাখো। যতগুলো আইটেমের দ্বারা তোমার মূল বেতন বৃদ্ধি পাবে, যে আইটেমের দ্বারা তোমার মূল বেতন বৃদ্ধি পাবে তা মোট বেতন অথবা মোট উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যে আইটেমের দ্বারা তোমার মূল বেতন হ্রাস পাবে অর্থাৎ মূল বেতন কমে যাবে তা মোট কর্তনের মধ্যে আসবে। যেমন প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, তুমি কর্মী হয়ে যদি একটা ফান্ডের মধ্যে দান করো তাহলে মোট বেতন তুমি 10,000 টাকা পেতা, 500 টাকা দান করে দিলে অবশ্যই তোমার এটা মূল বেতন থেকে হ্রাস পাবে, এই জন্য এটা কর্তনের মধ্যে আসবে। কল্যাণ তহবিলে চাঁদা, এই যে তুমি চাঁদা প্রদান করতেছো শ্রমিক হয়ে, তার মানে তো তোমার বেতনটা হ্রাস পাচ্ছে, তাই না? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন 6 নম্বর কি চেয়েছে, এখন আমাদের চেয়েছে ওভারটাইম বেতনের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ওভারটাইম বেতনের পরিমাণ নির্ণয় করি। ওভার টাইম বেতনের পরিমাণ, তুমি ফার্স্ট অফ অল একটা ছক আঁকতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি এখানে লিখতে পারো বিবরণ টাকা টাকা। ফার্স্ট অফ অল আমাদের এখানে শ্রমিক কয়জন ছিল, শ্রমিক ছিল হচ্ছে 2 জন, তাহলে শ্রমিক এ, এই যে শ্রমিক এ এর ওভারটাইম তুমি কিভাবে বের করবা, তোমাকে বলেছে ওভারটাইম বেতনের পরিমাণ। এই যে উক্ত মাসে স্বাভাবিক কর্মঘন্টা ছিল 200 ঘন্টা, অর্থাৎ 200 ঘন্টার জন্য তুমি বেতন পেতা কত, 12,000 টাকা, ঠিক আছে। তাহলে 1 ঘন্টার জন্য কত পাবা, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এই যে মূল টাকা 12,000 টাকা, এটাকে তুমি ভাগ করবা কত দ্বারা, এটাকে তুমি ভাগ করবো হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা 200 দ্বারা। এই যে 12,000 টাকা তুমি পেতা কত ঘন্টা কাজ করে, স্বাভাবিক ঘন্টা ছিল 200 ঘন্টা, তাহলে 12,000 টাকাকে 200 ঘন্টা দ্বারা ভাগ করলে তোমার ঘন্টা প্রতি টাকা আসলো কত, 60 টাকা। তাহলে তোমার ঘন্টা প্রতি টাকা আসলো কত, 60 টাকা। এখন তারা কি বলেছে, ওভার টাইম বেতন স্বাভাবিক বেতনের দ্বিগুণ, অর্থাৎ 1 ঘন্টা কাজ করে তুমি 60 টাকা পেতা, এটা হচ্ছে স্বাভাবিক বেতন। এখন তুমি বলেছে স্বাভাবিক বেতন থেকে 2 গুণ বেশি পাবা, স্বাভাবিক বেতন থেকে 2 গুণ বেশি পাবা। আমি আবারও বলছি, 200 ঘন্টা কাজ করে তুমি 12,000 টাকা পেতা, ঠিক আছে। এখন 12,000 কে 200 দ্বারা ভাগ করলে তোমার ঘন্টা প্রতি টাকা আসলো কত, 60 টাকা। এখন এই 60 টাকা বলেছে তারা ওভার টাইম, এই যে ওভার টাইমের যে বেতনটা এটা স্বাভাবিক বেতনের দ্বিগুণ, স্বাভাবিক বেতন পেতা তুমি 60 টাকা, এখন যেহেতু দ্বিগুণ বলেছে ওভার টাইম, তাহলে অবশ্যই 2 দ্বারা গুণ করবা। তারপরে হচ্ছে তারা কত ঘন্টা, এই যে ওভারটাইমের ঘন্টা এ কত করেছিল, ওভারটাইম কাজ করেছিল এ 20 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে 20, ঠিক আছে। তাহলে তোমার টাকা আসলে হচ্ছে এই যে 120 ইনটু হচ্ছে 20, ঠিক আছে। তুমি এভাবে ভেঙে ভেঙেও না দেখাতে পারো, এখানেও যদি তুমি কি দিয়ে দিতা, এখানে 2 ইনটু এই যে, এখানে তুমি যদি চাইতা এই যে 2 ইনটু এই যে 20 ঘন্টা দিয়ে দিতা তাহলেও হয়ে যেত, ঠিক আছে। আমি একটু তোমরা বোঝার জন্য আমি ভেঙে ভেঙে বোঝালাম। এই যে 120 ইনটু হচ্ছে 20, তাহলে তোমার ওভারটাইমের টাকা আসলো হচ্ছে এই যে 2400 টাকা, ঠিক আছে। ওভারটাইমের টাকা কত আসলো, 2400 টাকা, অর্থাৎ এ ওভারটাইম পাবে 2400 টাকা। তারপরে আসো বি এর জন্য, এখন বি এ কত, বি এ আমাদের বেতন পেতে 14,000 টাকা, এই যে বি এ বেতন পেতে হচ্ছে 14,000 টাকা, স্বাভাবিক ঘন্টা ছিল 200 ঘন্টা, ঠিক আছে, স্বাভাবিক ঘন্টা ছিল 200 টাকা। তাহলে আমাদের এখানে দাম আসলো কত, এই যে 14,000 থেকে 200 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে দাম আসতেছে হচ্ছে 70 টাকা, ঠিক আছে। দাম আসতেছে কত, 70 টাকা। এখন এটা তো মূল স্বাভাবিক বেতন, ঠিক আছে, ওভারটাইমের ক্ষেত্রে দ্বিগুণ হবে। কত ঘন্টা, এখন বি কত ঘন্টা কাজ করেছিল ওভারটাইম, এই যে 15 ঘন্টা কাজ করেছিল, এই যে 15 ঘন্টা কাজ করেছিল। তাহলে 100 বি এর ওভারটাইমের বেতনটা আসতেছে হচ্ছে 2100 টাকা। তাহলে আমাদের
টোটাল ওভারটাইম কত হচ্ছে? টোটাল ওভারটাইমের বেতন হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ওভারটাইম বেতনটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা খ নাম্বারটি দেখে আসি। খ নাম্বারে বলেছে কর্মচারীদের মোট বেতনের পরিমাণ। একটা জিনিস মাথায় রাখবা, মোট বেতন অথবা মোট উপার্জন জিনিসটা কিভাবে হয়। আমাদের মূল ছিল এ এর জন্য 12,000 টাকা, বি এর জন্য 14,000 টাকা। এখন এই মূল বেতনকে যে এন্ট্রি বৃদ্ধি করবে এইগুলো হচ্ছে মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন কোন কোন এন্ট্রি দেখো, বাড়ি ভাড়া ভাতা, অর্থাৎ একটা শ্রমিককে যখন বাড়ি ভাড়া দেওয়া হয় মূল বেতনের 30%, তাহলে অবশ্যই তার বেতনটা বৃদ্ধি পাচ্ছে, কারণ বেতন পাচ্ছে সে 12,000 টাকা, আবার সে তারকে কি দিবে, বাড়ি ভাড়া দিবে, তাহলে অবশ্যই 12,000 টাকার সাথে এটা যোগ হবে। তারপরে মহার্ঘ ভাতা দিবে, এটা 15% মূল বেতনের, এটাও যোগ হবে। তারপরে ওভার টাইম করেছে ঘন্টা, ঠিক আছে, সে অতিরিক্ত কাজ করেছে, তাহলে অতিরিক্ত কাজের জন্য বেতন পাবে, এটাও মূল বেতনকে বৃদ্ধি করবে। আর প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, কল্যাণ তহবিলে ভাতা, এই কল্যাণ তহবিলে চাঁদা, এগুলো আমাদের আসবে কি কর্তনের মধ্যে, তাহলে এই আইটেমগুলো আসবে মোট বেতনের মধ্যে। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরটি দেখে আসি। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মোট বেতনের পরিমাণ নির্ণয় করব। ফার্স্ট অফ অল একটি সব কেটে নিলাম, বিবরণ, এ এর টাকা, বি এর টাকা, তারপরে হচ্ছে মোট। ঠিক আছে, ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো মূল বেতন। কি লিখতে পারো? মূল বেতন। আমাদের মূল বেতনটা দেখো, এই যে এ এর জন্য ছিল 12,000 টাকা, অর্থাৎ এর মূল বেতন ছিল হচ্ছে 12,000 টাকা। বি এর মূল বেতন কত ছিল? 14,000 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কত দাঁড়ালো? টোটাল দাঁড়ালো হচ্ছে 26,000 টাকা। এই যে টোটাল কত আমাদের বেতন দাঁড়ালো? 26,000 টাকা। তারপরে হচ্ছে বাড়ি ভাড়া, এটা যেহেতু বাড়ি ভাড়া আমাদের মূল বেতনকে বৃদ্ধি করবে, অর্থাৎ আমরা যদি শ্রমিক হই তাহলে আমাদের এই যে মূল বেতনের 30% এবং 30% এ এবং বি কে দেওয়া হবে, তাহলে অবশ্যই দুইজনের বেতনে বৃদ্ধি পাবে, তাহলে এটা অবশ্যই যোগ হবে। ঠিক আছে, মূল বেতন মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে লিখতে পারো বাড়ি ভাড়া। এই যে বাড়ি ভাড়া কিভাবে হবে? বাড়ি ভাড়া হচ্ছে তোমার বলেছে কি 30% মূল বেতনের, তাহলে 30% যদি হয় তাহলে এই যে 12,000 টাকা এর 30% পাবে কি? এই যে 30% পাবে হচ্ছে তোমার এ পাবে, বাড়ি ভাড়া মূল বেতনের 30% পাবে এ এর জন্য, তাহলে 3 12 36, তাহলে 3,600 টাকা। তারপরে হচ্ছে বিও পাবে আবার মূল বেতনের 30%, তাহলে বি এর টাকাটা মূল বেতন ছিল কত? 14,000 টাকা। এই যে 14,000 টাকা ইনটু হচ্ছে 30%, তাহলে 3 14 কত? 42, তাহলে এই যে 4,200 টাকা। এই যে বাড়ি ভাড়া, কারণ কেন তারা বলেছিল মূল বেতনে, তাহলে মূল বেতন বি এর জন্য ছিল তো 14,000, তাহলে 14,000 ইনটু কত? 30%, তাহলে এখানে মোট হলো কত? এখানে মোট হলো 7,800 টাকা। ঠিক আছে, তারপরে আসো, তারপরে আমাদের মহার্ঘ ভাতা। এই যে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা কি বলেছিল? মূল বেতনের 15%। আমাদের মূল বেতন এর জন্য ছিল 12,000 টাকা। এই যে 12,000 15%, ঠিক আছে, 12,000 15%, তারপরে আবার 14,000 15%, অর্থাৎ 12,000 টাকা ছিল এ এর মূল বেতন, 14,000 টাকা ছিল বি এর মূল বেতন, 12,000 ইন্টু 15%, তাহলে এখানে টাকা দাঁড়িয়ে হচ্ছে 1,800। ঠিক আছে, তারপরে বি এর 14,000 ইন্টু 15%, তাহলে এখানে টাকা দাঁড়িয়ে হচ্ছে 2,100। ঠিক আছে, এখন আমাদের টোটাল মহার্ঘ ভাতাটা কত দাঁড়ালো? এখন এখানে দেখো 1,800 2,100, তাহলে এখানে 3,900 টাকা। 3,900 টাকা। তারপরে আমাদের ওভার টাইম, এই যে ওভার টাইম ছিল, ওভার টাইমের বেতনটা ছিল কত? এই যে ওভার টাইম বেতন, এই যে ওভার টাইম বেতনটা, এই ওভার টাইম বেতনটা আমরা ক নাম্বারে বের করেছিলাম? ওভার টাইম বেতনটা আমরা ক নাম্বারে বের করেছিলাম? এ এর জন্য বের করেছিলাম কত এবং বি এর জন্য কত বের করেছিলাম? এ এর জন্য বের করেছিলাম হচ্ছে 2,400 টাকা এবং বি এর ওভার টাইম বের করেছিলাম হচ্ছে 2,100 টাকা। তাহলে আমাদের টোটাল ওভার টাইম ছিল হচ্ছে 4,500 টাকা। তাহলে আমাদের হয়ে গেল। এখন তুমি কি করবা? মোট করবা। এখন তুমি কি করবা? মোট করবা।
এখন এর বেতনগুলো এই যে মূল বেতনের সাথে অন্যান্য যে আয়গুলো এগুলো যদি তুমি যোগ করো তাহলে তোমার কি দাঁড়াবে? এই যে 12,000, 3,600, 1,800, 2,400 যোগ করলে তোমার ফলাফল আসতেছে 19,800। তোমার কত দাঁড়াচ্ছে? 19,800। এবং বি এর 14,000 এর সাথে 4,200, 2,100 এবং 2,100 তুমি যদি যোগ করো তাহলে তোমার ফল দাঁড়াচ্ছে 22,400। আর আমাদের মোট বেতন 19,800 আর হচ্ছে তোমার 22,400 যোগ করলে অথবা এই আইটেম গুলো যোগ করলে তোমার টাকা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে 42,200। তুমি এই যে 26,000, 7,800, 3,900, 4500 যোগ করলেও তোমার 42,200 টাকা ফল আসবে। আর তুমি যদি এই দুইটা যোগ করো তাহলেও তোমার 42,200 টাকা ফল আসবে। এটাই হচ্ছে কর্মচারীদের মোট বেতন। ঠিক আছে, এর জন্য হচ্ছে 19,800, বি এর জন্য হচ্ছে 22,400। আর তোমার মোট বেতন টোটাল বেতন দুইজনের টোটাল বেতন হচ্ছে 42,200 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলে দিচ্ছি, মূল বেতনকে যে যে আইটেম বৃদ্ধি করবে, ঠিক আছে, এই আইটেম গুলো কর্মচারীদের জন্য মোট বেতনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেহেতু আমাদের মোট বেতন চেয়েছে, আমাদের বাড়ি ভাতা, ধরো আমি একজন কর্মচারী, আমার বেতন যদি 10,000 হয়, আমি যদি আবার এই বেতনের 5% বা 30% যদি আমি বাড়ি ভাতা পাই বা চিকিৎসা ভাতা পাই, যাতায়াত ভাতা পাই, আবার ওভারটাইমের সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমার বেতনটা আর 10,000 থাকতেছে না, একটু উপরে যাবে। ঠিক আছে, অর্থাৎ মূল বেতনকে যে যে আইটেম বৃদ্ধি করবে তা মোট বেতনের সাথে অন্তর্ভুক্ত হবে। এখন আসো গ নাম্বার কি বলেছে? কর্মচারীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। কর্মচারীদের মোট কর্তন ও নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করো, মোট কর্তন মানে কি? মোট কর্তন মানে হচ্ছে যে যে আইটেম আমাদের বেতনকে হ্রাস করবে, যে যে আইটেম মোট বেতন অথবা মোট উপার্জনকে হ্রাস করবে। আর নিট বেতন কি? নিট বেতন মানে হচ্ছে নিট উপার্জন। ঠিক আছে, অর্থাৎ তোমার টোটাল উপার্জনটা কত হচ্ছে। তুমি মোট বেতন পাচ্ছ ধরো 20,000 টাকা, ঠিক আছে, মোট বেতন সব মিলিয়ে পেলা কত? 20,000 টাকা। আবার মোট কর্তন হয়েছে, তুমি অন্যান্য প্রতিষ্ঠানে দান করেছো বা তোমার আনুষঙ্গিক খরচ হয়েছে ধরো 5,000 টাকা, তাহলে তোমার মোট নিট বেতনটা কত রয়েছে? 15,000। কারণ মূল বেতনের সাথে অন্যান্য আইটেম যোগ করে আমাদের মোট বেতন ছিল 20,000 টাকা, তার থেকে যেহেতু কর্তন হয়েছে 5,000 টাকা, তাহলে আমাদের নিট কত দাঁড়ালো? নিশ্চয়ই 15,000 টাকা। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা একটু মনে রাখবা, এই যে নিট বেতন, এই নিট বেতন সমান সমান হচ্ছে মোট বেতন মাইনাস হলো মোট কর্তন। এই যে নিট বেতন অথবা নিট উপার্জনের সূত্র হচ্ছে মোট বেতন মাইনাস হলো মোট কর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বারে কি চেয়েছে? কর্মচারীদের মোট কর্তন নির্ণয় করো। মোট কর্তন মানে হচ্ছে যে বেতন অথবা মোট কর্তন মানে হচ্ছে যে আইটেমগুলো দ্বারা মোট বেতন হ্রাস পাবে। ঠিক আছে, যে আইটেমের দ্বারা আমাদের বেতনটা হ্রাস পাবে তাকে বলা হয় কি? কর্তন। ঠিক আছে, এখন আমাদের বলেছে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। দেখো, প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, এখানে যদি নিয়োগকর্তা লেখা থাকে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান অথবা নিয়োগকর্তার চাঁদা, তাহলে এটা একবার যোগ অর্থাৎ মূল বেতনের সাথে যোগ হতো, আবার কর্তনের মধ্যে অন্তর্ভুক্ত হতো। ঠিক আছে, এখন যেহেতু এখানে নিয়োগকর্তা নেই, তার মানে শুধু এটা মাইনাস হবে অর্থাৎ কর্তন হবে। এটা কর্মচারীর দেওয়া বোঝায়, এটা কর্মচারীর দান বোঝায়। ঠিক আছে, এখন তুমি লিখতে পারো প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। তুমি কি লিখবা? ফার্স্ট অফ অল লিখতে পারো প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। প্রভিডেন্ট ফান্ডে চাঁদা এ কত চাঁদা দিবে? এ দিবে হচ্ছে মূল বেতনের 10%। এ দিবে কত? মূল বেতনের 10%। মূল বেতন ছিল হচ্ছে 12,000, এই যে 10%। ঠিক আছে, তাহলে আসলো কত? 1,200 টাকা। তাহলে আসলো কত? এ সাথে দিবে 1,200 টাকা। তারপরে বি আবার মূল বেতনের কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, মূল বেতনের কত পার্সেন্ট? 10%। তাহলে আমাদের এখানে টাকা দাঁড়ালো কত? 1,400 টাকা। এখানে বি চাঁদা দিবে 1,400 টাকা। তাহলে আমাদের দুই জনের মোট চাঁদা কত দিবে প্রভিডেন্ট ফান্ডে? এ এবং বি মিলে দিবে হচ্ছে 2,600 টাকা। 2,600 টাকা। তারপরে হচ্ছে কল্যাণ তহবিলের চাঁদা। কল্যাণ তহবিল, যত প্রকার তহবিল আছে প্রত্যেক তহবিল আমাদের কর্তনের মধ্যে আসবে। তাহলে কল্যাণ তহবিল হচ্ছে 5%। মূল বেতনের কত? 5%। মূল বেতন ছিল 12,000 ইন্টু হচ্ছে 5%, আবার 14,000 ইন্টু হচ্ছে তোমার 5%।
তাহলে আমাদের এই যে 12,000-এর 5% কত? 600 টাকা। 12,000-এর 5% কত? 600 টাকা। আর 14,000-এর 5% কত? 700 টাকা। তাহলে আমাদের টোটাল যে কল্যাণ তহবিলে চাঁদা হবে কত? 1300 টাকা। এখন তুমি যদি মোট করো তাহলে এখানে দাঁড়ালো কত? এখানে দাঁড়ালো হচ্ছে 1800, অর্থাৎ এর বেতন থেকে কর্তন হবে 1800 টাকা এবং বি এর কর্তন হবে হচ্ছে তোমার 2100 টাকা। আর টোটাল হবে যে 1800 আর 2100 যোগ করলে আমাদের কত আসতেছে? 3900। ঠিক আছে, 3900 অথবা 2600 আর 1300 যোগ করলে 3900 আসে। এটা তুমি ক্লোজ করে দিলে আমাদের বের হলো কি? আমাদের বের হলো হচ্ছে মোট কর্তন। আমাদের বের হলো মোট কর্তন। তারপরে চেয়েছে নিট বেতনের পরিমাণ নির্ণয় করো। নিট বেতন কিভাবে বের হবে? নিট বেতন বের করার সূত্রটি হচ্ছে মোট বেতন মাইনাস হলো মোট কর্তন। এখন আমরা ধাপে ধাপে কিন্তু মোট বেতন আমরা খ নাম্বারে বের করেছিলাম, এখন গ নাম্বারের মধ্যে মোট কর্তনও বের করেছি। এখন আমরা কি করব? নিট বেতন বের করব। নিট বেতন অথবা নিট উপার্জন কিভাবে বার করবা? মোট বেতন থেকে মোট কর্তন বিয়োগ করলে আমাদের চলে আসবে। চলো আর দেরি না করে উত্তরটি দেখে আসি। গ নাম্বারের 2 নাম্বার পার্ট, নিট বেতনের পরিমাণ, নিট বেতনের পরিমাণ নির্ণয়। তুমি গড় রাখবা, একটা হচ্ছে মোটের গড়, একটা বি এর জন্য, একটা কি এ এর জন্য, আর এটা হচ্ছে বিবরণের গড়। এখানে তুমি দিলা বিবরণ এ বি মোট। ঠিক আছে, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি এই যে মোট বেতন, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা খ নাম্বারে বের করেছিলাম কর্মীদের মোট বেতন। এর মোট বেতন ছিল হচ্ছে 19,800, বি এর জন্য মোট বেতন ছিল হচ্ছে 22,400, আর টোটাল দুইজনের টোটাল বেতন ছিল হচ্ছে 42,200 টাকা। এখন আমরা নিট বেতনের সূত্র কি জানি? নিট বেতনের সূত্র জানি মোট বেতন থেকে মাইনাস হবে কি? মোট কর্তন। ঠিক আছে, মোট বেতন থেকে মাইনাস হবে কি? মোট কর্তন। ঠিক আছে, এখন আমাদের মোট কর্তন এর জন্য এর মোট কত বের করেছিলাম? এর মোট কর্তন আমরা গ নাম্বারের 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বের করেছিলাম? এর জন্য বের করেছিলাম হচ্ছে 1800 টাকা, বি এর জন্য বের করেছিলাম হচ্ছে 2100 টাকা, আর টোটাল কর্তন হয়েছিল আমাদের 3,900 টাকা। 3,900 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি মোট বেতন থেকে তুমি যদি মোট কর্তন বাদ দাও তাহলে তোমার চলে আসতেছে হচ্ছে নিট বেতন। চলে কি আসতেছে? নিট বেতন অথবা নিট উপার্জন। ঠিক আছে, নিট বেতন বা নিট উপার্জন। এখন 19,800 থেকে 1,800 বাদ দিলে তোমার থাকতেছে হচ্ছে 18,000 টাকা। তারপরে তোমার বি এর মধ্যে 22,400 থেকে 2,100 টাকা বাদ দিলে তোমার থাকতেছে হচ্ছে 20,300 টাকা। 20,300 টাকা। এখন 18,000 আর 20,300 অথবা 42,200 থেকে 3,900 বাদ দিলে তোমার থাকতেছে 38,300। 38,300 অথবা 18,000 আর হচ্ছে তোমার 20,300 যোগ করলে তোমার থাকতেছে হচ্ছে 38,300। এটা হচ্ছে তোমার নিট বেতন অথবা নিট উপার্জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি, ফার্স্ট অফ অল তোমার মোট বেতন বের করবা। ঠিক আছে, মোট বেতন থেকে মোট কর্তন বাদ দিলে তোমার নিট বেতন পাওয়া যাবে অথবা নিট উপার্জন পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।